আপু, এগুলো করা কিন্তু ঠিক না। ওই, কি করা ঠিক আর কি করা ঠিক না তা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? তুমি প্রতিদিন আমার রুমে এসে চুমু খাও, আমি মামাকে বলে দেবো। বললে বলবি, তাতে আমার কি? সবাই তোকে খারাপ ভাববে, বুঝলি? হুম। এখন এইদিকে আয়, তোর সাথে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আর কিছু বলতে দিল না। আমার ঠোঁটের সাথে আপু ঠোঁট মিলিয়ে দিল। এক অন্যরকম ভালো লাগা লাগছে আমার। আপু আমার ঠোঁট চুষছে, আমিও তার সাথে চুষতে লাগলাম। প্রায় 5 মিনিট পর আপু আমাকে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। কেমন লাগলো? একদম বাজে। ওই মিথ্যা বলবি না। আর তোর যখন এরকম মিষ্টি খেতে ইচ্ছে হবে আমাকে বলবি, আমি তোকে মিষ্টি দিব। আর শোন, আম্মু তোকে খাবার খাইতে ডাকতেছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। অনেক কথাই তো হলো, এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শাহাদাত, শাহাদাত হোসেন। ডাক নাম শাহাদাত। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি নানুর বাসায় থাকি। আর নুসরাত আমার মামাতো বোন, আর আমার 1 বছরের সিনিয়র। বাকিটা পরে জানতে পারবেন। ফ্রেশ হয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, তো দেরি না করে খেতে বসলাম। দাদু, বিকেলে ঘুরতে যাব। যাবি? কে নিষেধ করছে? আমি একা যাব নাকি? শাহাদাত, বিকেলে নুসরাতকে নিয়ে ঘুরতে যাবি? আমি পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে। খাবার খেয়ে শুয়ে গান শুনতেছি। গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। এই, ওঠ, ঘুরতে যাবি না? পরে যাব, এখন ঘুমোতে দে। আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চোখ খুলে দেখি আপু আমার ঠোঁটে তার ঠোঁটের সাথে মিলিয়ে আমার উপর শুয়ে আছে। আমি আপুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমার উপর থেকে। আপু, তুমি কেন বলছো না? তুমি আমার বড়, আমি তোমার ছোট ভাই লাগি। দেখ, আমাকে রাগাবি না। ঠিক আছে, তুমি রুমের বাইরে বের হও, আমি রেডি হব। আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে। এখন বাইরে বের হও, আমি আসতেছি। আর তুমি রেডি হও। ঠিক আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি আপুর জন্য। হঠাৎ পেছনে কারো আসার শব্দ পেলাম। আমি পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কারণ কারণ আপুকে দেখে আমি প্রথমবার তার উপর ক্রাশ খেলাম। নীল শাড়ি পরেছে, হালকা মেকআপ করেছে, অনেক সুন্দর লাগছে আপুকে। এইভাবে তাকিয়ে আছো কেন? কই তাকিয়ে আছি? আমার দিকে তাকিয়েছিলে একটু আগে। আইসে, ওনার দিকে তাকিয়েছিলাম। তাকাইছো তো। এখন বাইকে ওঠো। হুম। আবু বাইকের পেছনে বসে আমাকে জড়িয়ে বসছে। এভাবে জড়িয়েছো কেন? জড়িয়ে না ধরলে পড়ে যাবো তো। আমি আর কিচ্ছু বললাম না, জানি বললেও শুনবে না। বাইক চালাতে লাগলাম, আর আপু আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনে চলে আসলাম নদীর ধারে। সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আপু বললো ফুচকা খাবে, তাই ফুচকাওয়ালা মামার কাছে চলে গেলাম। মামা, 2 প্লেট ফুচকা দেন তো। ঠিক আছে আপা, দিতেছি। ফুচকাওয়ালা মামা ফুচকা দেওয়ার পর দুজনে ফুচকা খেতে লাগলাম। হঠাৎ আমার সামনের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাদের দিকে আসতেছে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগতেছে। মেয়েটা আমাদের সামনে আসার পর চিনতে পারলাম, আরে এ তো শান্তা, মানে আমার স্কুল জীবনের ফ্রেন্ড। হাই শাহাদাত, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। এখানে কি করো? জেফকে নিয়ে ফুচকা খেতে আসছো নাকি? আরে না, তাহলে এটা কে? বড় আপু ফুচকা খাবে তাই নিয়ে আসছি। আমাদের কথা বলা দেখে আপু অনেক রাগী ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তোমার জেফ আছে? আমার বলার আগে আপু বলো, জিএফ না, আর বউ আছে। মজা করতেছো তাই না আপু? মজা করতেছে। আচ্ছা, তোমার ফোন নাম্বার দাও তো, রাতে কথা বলবো। ওকে, 01878 ডট 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 ডট। আরো কিছুক্ষণ কথা বলে শান্তা চলে গেল। আমি আর আপু চলে আসতেছিলাম। হঠাৎ আপু বলল, তুই ওই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বললি কেন? শান্তা আমার স্কুল ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হলো তাই কথা বললাম। কথা বলছো ভালো কথা, বাট ফোন নাম্বার কেন দিলি? রাতে কথা বলবো তাই। রাতে ওই মেয়েটা ফোন দিলে ওর নাম্বার ব্লক করে রাখবি। তোমার কথা আমি শুনবো কেন? আমার কথা শুনলে মিষ্টি খেতে পারবি। তোমার ওই মিষ্টি খাওয়া লাগবে না আমার। তার মানে তুই ওই মেয়েটার সাথে কথা বলবি? আমাকে আর কিছু বলতে দিল না। তার আগেই আমার মাথার চুল ধরে আমার ঠোঁটের সাথে আপুর ঠোঁট মিলিয়ে দিল। আমার ঠোঁটের উপর আপুর সব রাগ ঝাড়তেছে। প্রায় 3 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এই
এটা কি করলে? আমি আবার কি করলাম? আশেপাশে তাকিয়ে দেখি তেমন মানুষ নাই, তাই আপুকে বললাম, মানুষ দেখলে কি হতো তুমি জানো? কি আবার হবে? তোর আর আমার বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আপু, তুমি কি আমাকে ভালোবাসো? তোকে আমি কেন ভালোবাসবো? তোর থেকে অনেক ভালো ছেলে আমার পিছে ঘোরে। ও, হুম আমার বাইকে ওঠো। হুম। বাইক চালিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় আপুর সাথে তেমন কথা হয়নি। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম, গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। নানু রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। আমাকে ডেকে তুললো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফেসবুক চালাতে লাগলাম। হঠাৎ অচেনা নম্বর থেকে ফোন আসলো। প্রথমবার ধরলাম না, আবার কল দিল একই নম্বর থেকে। এবার কল রিসিভ করার পর একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমি শান্তা। ও তুমি কি করো? তেমন কিছু না, তুমি? আমিও। রাতের খাবার খাইছো? তুমি? কিছুক্ষণ আগেই খাইলাম। আমার সাথে কালকে দেখা করতে পারবে? তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, কখন দেখা করব? 10টার দিকে। ঠিকানা? ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আপু আমাকে ডেকে তুললো ঘুম থেকে। উঠে দেখি সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে রুমে এসে বসে আছি। তখন আবার আপু আসলো। কলেজে যাবি কখন? আমি আর যাবো না। কেন, কোনো সমস্যা? আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ফ্রেন্ডটা কি মেয়ে নাকি ছেলে? মেয়ে। কেন? কেউ এই শান্তার ডাইনিটা। ওই, তুমি ওকে ডাইনি বলবা না। কত কিউট একটা মেয়েকে ডাইনি বলে। কিউট না চাই? তোমার থেকে অনেক ভালো। তুই ওই মেয়ের সাথে দেখা করতে পারবি না। ঠিক আছে, দেখা যাক পারি কিনা। তারপর আপু রাগ করে আবার রুম থেকে চলে গেল। আমিও শান্তার সাথে দেখা করার জন্য রেডি হলাম। রেডি হয়ে আপুর জন্য দাঁড়িয়ে আছি। আপু আর আমি একই কলেজে পড়ি। কিছুক্ষণ পর আপু আসলো। আপুকে নিয়ে কলেজে চলে আসলাম। এরপর আপু বলল, সব কয়টা ক্লাস করবি, আর ওই ডাইনির সাথে দেখা করতে যাবি না। ক্লাস শেষ করে আমাকে বাসায় নিয়ে যাবি। ওকে। আপু চলে যাওয়ার পর আমি চলে গেলাম শান্তার দেয়া ঠিকানায়। যেতে যেতে 10টা 5 বেজে গেছে। ঠিকানা তেমন দূরে না হওয়ায় সময় বেশি লাগেনি। এত সময় লাগলো আসতে তোমার? বলো না, আর অনেক ঝামেলা পাড়ি দিয়ে এখানে আসতে হলো। আর কেন রেখেছো সেটা বলো। বেশি সময় থাকা যাবে না, কারণ আপু কখন আবার এখানে চলে আসে কে জানে। দেখো শাহাদাত, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। যা বলার সোজা ভাষায় বলি। বলো। আমি তোমাকে ভালোবাসি। মানে? আমি তোমাকে ক্লাস 9 থেকে অনেক ভালোবাসি, বাট কখনো বলা হয় নাই। আমি মনে মনে খুশি হলাম, কারণ সিঙ্গেল আর কতদিন থাকবো। বাট খুশিটা বেশি সময় থাকলো না, কারণ থেকে যেন আপু এসে হাজির। আমার কাছে এসে চাষ করে 2টা দিল আর বলতে শুরু করলো, তোর লজ্জা করে না বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে দেখা করার? আর এই মেয়ে তোমাকে না বলছে ওর বউ আছে? কে ওর বউ? আপনি? কেন, বিশ্বাস হয় না? না। এরপর আপু যা করলো তা দেখে আমিও অবাক হয়ে গেলাম। এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু আমার ঠোঁটের সাথে আপুর ঠোঁট এক করে দিল এবং কিছুক্ষণ পরে ছেড়ে দিল। এইবার বিশ্বাস হলো? হুম এরপর যেন ওর ধারে কাছে না দেখি, ঠিক আছে? ঠিক আছে। এরপর আপু আমার হাত ধরে টেনে কিছুটা দূরে নিয়ে গেল। তুই কি কিছুই বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার মতো থাকোস? কি বুঝবো? দেখ, তুই কথাটা কিভাবে নিবি জানি না, বাট আমি তোকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু কখনো বলা হয় নাই। প্লিজ আমাকে তুই ফিরিয়ে দিস না। অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক, যা কখনো মুখে বলে বোঝাতে পারবো না। সত্যি ভালোবাসো? সত্যি। আমিও কেন জানি ফিরিয়ে দিতে পারলাম না। হয়তোবা আমিও নিজের অজান্তে আপুকে ভালোবেসে ফেলেছি। এখন বাসায় চল। চলো। বাইরে ঘোরাঘুরি করে দুপুরের দিকে বাসায় গেলাম। তারপর যে যার রুমে চলে গেলাম। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার কয়েক বছর চলে গেল। এই কয়েক বছরে আপুর অনেক পরিবর্তন হয়েছে। এখন আর আমাকে তুই করে বলে না, তুমি করে বলে। এই কয়েক বছরে আমাদের ভালোবাসা অনেক মজবুত হয়েছে। এখন আমি একটা ভালো জব করি, বেশ ভালো মানের বেতন পাই।
এখন আপু চাপ সৃষ্টি করতে থাকে আমাদের বিয়ের জন্য, তাই আমিও রাজি হয়ে গেলাম এবং পারিবারিকভাবে আমাদের বিয়েটাও হয়ে গেল। আজকে আমাদের বিয়েটা হলো। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে, আবার কেমন যেন ভয় ভয় কাজ করছে। আর দাঁড়িয়ে না থেকে বুকের সাহস নিয়ে রুমে গেলাম। আপু এসে, সরি এখন তো আমার বউ লাগে, বউ এসে আমার পায়ে সালাম করতে আসলো। আমিও একটু ভাব নিয়ে বললাম, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। হইছে, এখন উঁচু করে আসো, আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। 2 রাকাত নফল নামাজ শেষ করে আপু খাটে এসে ঘুমটা দিয়ে বসলো। আমিও গিয়ে তার পাশে বসলাম। আস্তে করে আপুর মাথা থেকে ঘুমটা সরালাম। হালকা আলোতে আপুকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ আপুকে আজকে অনেক সুন্দর লাগছে। এই শোনো, তোমাকে আজ অনেক সুন্দর লাগতেছে। তোমাকেও খুব সুন্দর লাগতেছে। একটা জিনিস চাইবো তোমার কাছ থেকে, দিবা আমাকে? বলো, তোমার কি লাগবে? আমার একটা কিউট মেয়ে বেবি লাগবে, ঠিক তোমার মতো দেখতে, এনে দিবা আমাকে? তাহলে আমাকে তোমার কথা দিতে হবে যে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। ঠিক আছে, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আপু আমার দিকে তাকিয়ে আছে, আমিও আপুর দিকে মানে নুসরাতের দিকে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে আপুর একদম কাছে চলে আসলাম। আপুর নিঃশ্বাস ঘন হতে লাগলো। আপুর ঠোঁটের দিকে তাকিয়ে দেখি আপুর ঠোঁট কাঁপছে। আমি আর সহ্য করতে না পেরে আপুর কাঁপা কাঁপা ঠোঁটটাকে নিজের দখলে নিয়ে নিলাম। আপু ছাড়ানোর চেষ্টা করছে না। আমিও পাগলের মতো আপুর ঠোঁটকে চুষতে লাগলাম। আপুও আমার সাথে তাল মিলিয়ে আমার ঠোঁট চুষতে লাগলো। এবার আমি আপু অর্থাৎ নুসরাতের ঠোঁট ছেড়ে তার ঘাড়ে পাগলের মতো কিস করতে লাগলাম। কিস করতে করতে আপুর বুকের দিকে চলে আসলাম। এরপর দুজনে চলে গেলাম এক সুখের সাগরে। এভাবে অনেকটা সময় যাওয়ার পর দুজনেই শান্ত হয়ে গেলাম। আপু আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে পানির সেটায় আমার ঘুম চলে গেল। এরপর আমি চোখ মেলে যা দেখলাম তা দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ আপু সকালে গোসল করে চুলের পানি মুছতেছে এবং তাকে অনেক সুন্দর লাগছে। আপুর এক হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর নিয়ে আসলাম। আমি আপুর দিকে তাকিয়ে আছি। আপু আমায় আপুর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, এভাবে কি দেখো? তোমাকে দেখি। আমাকে কি প্রথম দেখলে নাকি? প্রথম না, তবে তোমাকে যত দেখি ততই ভালো লাগে। নতুন করে তোমার প্রেমে পড়ি, আর তোমার প্রেমে পড়তে আমার ভালোই লাগে। প্রতিদিন তোমার প্রেমে নতুন করে পড়তে চাই আমি। তাই? হুম। এখন ছাড়ো, আমার কাজ করতে হবে। নতুন বউয়ের আবার কিসের কাজ? কাজ করব না তো এখানে কি করব? কি আবার করবা? আমার সাথে রোমান্স করবা? পারবো না, ছাড়ো এখন। এই হয়ে যাক না আরেকবার। কি হয়ে যাবে? কি আবার? রাতে যেটা হলো সেটা? যা লুচ্চু ছেলে, লজ্জা বলতে কিছুই নাই। রাতে আমাকে ঘুমাতে দাও নাই, এখনো আমার হাত ব্যথা করতেছে। বউকে একটু আদর করতে চাইছি, তাই বলে আমি লুচু হয়ে গেলাম? তুমি লুচ্চাই তো। লুচু নাম যেহেতু হয়েছে, তাহলে লুচুগিরি তো করতেই হয়। এই, একদম আমার কাছে আসবে না। আমি কাঠ থেকে উঠে আপুর দিকে এগিয়ে যেতে থাকলাম। আপু পিছাতে থাকলো। আপু পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। আমি এক নজরে তাকিয়ে আছি আপুর দিকে। কি মায়াবী চোখ! সারা জীবন এভাবে চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপর আপুর ঠোঁটের দিকে আবার চোখ গেল। আপুর ঠোঁট কাঁপছে। আপুর ঠোঁটের সাথে আবার ঠোঁট মিলাতে যাবো, অমনি দরজা ঢোকায় পড়লো। কে? বাইরে থেকে। আমি তোর আম্মু, তাড়াতাড়ি নুসরাতকে নিয়ে খাবার খেতে আয়। এখন আমি মা বাবা আর আমার বোনকে নিয়ে ঢাকায় থাকি। এই ছাড়ো, আম্মু ডাকতেছে। ধুর, ভালো লাগে না। ওই একটু রোমান্স করবো, তাও করতে পারা যাবে না। ফ্রেশ হয়ে টেবিলে আসো খাবার খেতে, আমি এখন চাই। ঠিক আছে। নুসরাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। এভাবেই দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে চলে গেল 4 মাস। আজ নুসরাত একটু আগে অফিস থেকে বাসায় যেতে বললো, তাই একটু আগেই বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি নুসরাত সুন্দর করে সেজে গুজে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, আজ এত সেজে গুজে বসে আছো কেন? আবার নতুন করে বাসর করার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, আজ আমি অনেক খুশি। আমার বউটা এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? আমার লজ্জা করে বলতে। আমার কাছে বলবে তো লজ্জার কি আছে? তবু আমার লজ্জা করে। হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এখন বলো, এত খুশি হওয়ার কারণ কি? আমি মা হতে চলেছি আর তুমি বাবা। সত্যি বলতেছো? আমি বাবা হতে চলেছি? হুম। আমি আজ অনেক খুশি। বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? কিছুই চাই না, চাই শুধু ভালোবাসা। সারা জীবন তোমায় ভালোবেসে যাব। এভাবে ভালোবাসার মাঝে দিন চলতে লাগলো আমাদের। আস্তে আস্তে নুসরাতের উপর আমার যত্ন বাড়তে লাগলো। হঠাৎ একদিন অফিসে কাজ করছিলাম।
আম্মু ফোন দিয়ে বলল, নুসরাত অনেক অসুস্থ। নুসরাতকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। কোন হসপিটালে? তুই তাড়াতাড়ি চলে আয়। বাবা, ও বাবা, আমরা কোথায় যাব? আমরা তোমার আম্মুর কাছে যাব। আমার আম্মু কোথায় বাবা? তোমার আম্মু আমাদের উপর রাগ করে ঘুমিয়ে আছে। চল বাবা, আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি। আমাকে দেখলে আম্মু আর রাগ করে থাকবে না, আমায় কোলে নিয়ে আদর করবে। তারপর আমাদের সাথে আম্মুকে নিয়ে আসবো। ঠিক আছে মা, এবার চলো। চোখের পানি মুছে কথাটা বললাম। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, রাইসা আমার মেয়ে। এখন ওই আমার সব। ওর বয়স 5 বছর। সেদিন হসপিটালে যাওয়ার পর দেখি সবাই চুপ হয়ে বসে আছে আর কান্না করছে। আমি আম্মুকে বললাম, নুসরাত কোথায়, ও কেমন আছে? তোর মেয়ে হয়েছে। কথা শুনে অনেকটা খুশি হয়েছিলাম। তারপর আবার ছোট বোন আমার মেয়েকে আমার কোলে দিল। ওকে কোলে নিয়ে এক অন্য ধরনের অনুভূতি হয়েছিল, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নুসরাতের কথা মনে হতে আম্মুকে বললাম, নুসরাত কই? আম্মু আমাকে হাত দিয়ে ইশারা করে দিল, ওই রুমে আছে। আমার মেয়েকে বোনের কোলে দিয়ে আমি ওই রুমে চলে গেলাম। কেবিনে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। টেবিলের ওপর কাউকে সাদা চাদর দিয়ে ঢাকা। আমি কাঁপা কাঁপা হাত দিয়ে মুখ থেকে চাদর সরালাম। মুখটা দেখে আমি আর কোনো কথাই বলতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। হঠাৎ আমার মাথায় কারো হাত অনুভব করলাম। তাকিয়ে দেখি আমার মা। দেখে আমি বাড়িতে। তখনই মনে পড়লো কিছুক্ষণ আগের কথা। বাসায় দেখে অনেক মানুষ। আম্মু, আমার নুসরাত কই আম্মু? ওই দেখে। সেদিকে তাকিয়ে দেখি একটা মসজিদের খাট, অর্থাৎ খাটিয়া। আমি খাটের কাছে গিয়ে মুখের কাপড় সরিয়ে দেখি নুসরাত ঘুমিয়ে আছে। আমি গালে হাত দিয়ে বললাম, এ পাগলি, এ পাগলি, এ ঘুমিয়ে আছিস? হ্যাঁ, দেখ দেখ, আমি আমি তোর জন্য কান্না করতেছি। আমি আর কখনো তোকে বকা দেব না। এই তুই তো বলেছিলি আমাকে কখনো ছেড়ে যাবি না। তাহলে তাহলে আজ কেন স্বার্থপরের মতো ঘুমিয়ে আছিস রে? হ্যাঁ, ওই বল না। সেদিন অনেক কেঁদেছি, ও শুনিনি। স্বার্থপরের মতো আমার একা রেখে চলে গেছে। আমি আমার মুখের দিকে তাকিয়ে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছি। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আবার তখন ঘুম আসে না। পুরনো কথাগুলো মনে পড়ে, তখন খুব করেই কান্না পায়। আজ নুসরাতের মৃত্যুবার্ষিকী, তাই ওর কবর জিয়ারত করতে যাচ্ছি, সাথে আমার মেয়েকে নিয়েও যাচ্ছি।